এদিকে আওয়ামী লীগের হরতাল ঘোষণার পরেই সারা দেশের রাজপথে দখলে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশে আসতে আর কোনো বাধা রইল না শেখ হাসিনার। হঠাৎ করেই পল্টি নিলেন সেনাপ্রধান। সম্পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত শেখ হাসিনাকে সেনাপ্রধান। তবে কি ডক্টর ইউনূস এবং উপদেষ্টারা দেশ ছেড়ে পালাতে যাচ্ছে? কি ঘটতে যাচ্ছে সারা দেশে? বিস্তারিত দেখতে থাকুন। যান চলাচল খুবই স্বাভাবিক ছিল। মাঝখানে হরতালের সমর্থনকারীরা রাস্তা ব্লক করার চেষ্টা করে এবং টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করে। আজকের এই হরতাল ভোটের অধিকার আদায়ের হরতাল। শেখ হাসিনা তিনি 30 তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় অ্যাকশনে যেতে হতে পারে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বেকায়দায় পড়ে যান। সেনাবাহিনী আবার প্লেন পাঠিয়ে এখান থেকে নিয়ে যাবে, সঙ্গে যাবে রাফেল বিমান। প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ। উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। সারা দেশে চলছে শেখ হাসিনার নির্দেশে সকাল সন্ধ্যা হরতাল। সকাল থেকেই শুরু হয়েছে উত্তেজনা। আওয়ামী লীগের হরতালে বাধা দিতে চলছে মুখোমুখি সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা সহ টিয়ার শেল নিক্ষেপ। বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ মানে তাহলে আপনি কোন দেশের মানুষ? যে স্বৈরাচারী করে কোন দেশের মানুষ? আওয়ামী লীগ কোন দেশের মানুষ? স্বৈরাচারী করে আওয়ামী লীগ কোন দেশের মানুষ? ওই যে দেশের মানুষ। আপনি এত বড় সাহস, আপনি কে? আপনার এত বড় সাহস কে দিছে? আপনি কে? আপনার এত বড় রাইট কে দিছে? কি আপনাদের কথা বইরা আঙ্গুল দেখিয়ে কি সবকিছু উল্টে দিল এই ডক্টর ইউনূস? এইটাই কি আপনার আওয়ামী লীগ দেখাতে চায়? কিংবা যদি আওয়ামী লীগের এই ফাঁদে ডক্টর ইউনূস পাড়া দেয়, একে তো বর্তমান আপনার বাংলাদেশ সেনাবাহিনী আপনার জাতিসংঘ মিশন থেকে বা শান্তিরক্ষা মিশন থেকে স্যাংশন খাইছে, উল্টো দিকে যদি মনে করেন এই ফাঁদে পা দেন তাহলে সবচেয়ে বড় বেনিফিট হবে বাংলাদেশ আওয়ামী লীগের। বর্তমান কি আপনার জাতিসংঘ গরম, ডক্টর ইউনূসের প্রতি ক্ষিপ্ত, উল্টো দিকে আপনার আওয়ামী লীগের এত সুন্দর একটা কি ভূমিকা যদি সঠিকভাবে ভূমিকাটা পালন করতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের সাথে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সন্ত্রাসবাদ এবং আইনহীনতার আস্তানায় পরিণত করেছেন বক্কা শেখ হাসিনা। বারংবার শেখ হাসিনা বিরোধী মন্তব্য করা এবং একাধিক ক্ষেত্রে শেখ হাসিনার এই যে কথাবার্তাগুলোকে চুপ করানোর একাধিক পরিকল্পনা ব্যর্থ করে ফের কিন্তু কালকে মুখ খুললেন শেখ হাসিনা। অর্থাৎ ভারত থেকে ফের একবার মুখ খোলা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলকেও কিন্তু চমকে দিয়েছে। শুধু তাই নয়, কালকে মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন, আমার মনে হয়েছে এই প্রথমবারের জন্য শেখ হাসিনা নিজে কিন্তু স্টানটা সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন। এতদিন তিনি জল মাপার একটা জায়গায় ছিলেন, এবার কিন্তু এই প্রথমবারের জন্য তিনি পাল্টা দেবেন এই রকম একটা মনোভাব কিন্তু আন্তর্জাতিক মহলে এস্টাবলিশ হয়েছেন। অর্থাৎ দিনের পর দিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, এবার হয়তো পাল্টা দেওয়াটাই একমাত্র পথ, তা কিন্তু শেখ হাসিনা কালকে সর্বসমক্ষে বুঝিয়ে দিলেন। তিনি কি কথাগুলো কালকে বলেছেন? তিনি কালকে বলেছেন এই যে পার্টিকুলারলি মোহাম্মদ ইউনূস মানে যিনি নোবেল জয়ী, তার এই দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতাই নেই। তিনি পরিষ্কারভাবে বলেছেন তিনি সমস্ত তদন্ত কমিটি ভেঙে দিয়েছেন এবং সন্ত্রাসীদের মানুষকে হত্যা করার জন্য মুক্ত করে রেখেছেন। ওরা বাংলাদেশকে ধ্বংস করছে, আমরা এই সন্ত্রাসবাদীদের এই সরকারকে উৎখাত করব। অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করার জন্য যে পরিকল্পনা মোহাম্মদ ইউনূস এই পার্টিকুলারলি সরকার করছেন, সেই চক্রান্তের পাল্টা দিতে গিয়ে তিনি বলেছেন আমরা এই সন্ত্রাসবাদীদের সরকারকে উৎখাত করব। দেখুন, এটা তো ঠিক, উনি যে কথাগুলো বলেছেন সেগুলো একদম যথাযথ এবং নিপুণ, কোন রকম খাত কিন্তু এই কথায় পাবেন না। বাংলাদেশের একের পর এক সন্ত্রাসবাদী জেল থেকে মুক্তি পেয়েছে, জেল থেকে পালিয়ে গেছে কয়েকশো বন্দী, যার কোনো ট্রেস বর্তমান আইন প্রশাসনের হাতে বাংলাদেশে নেই। তা কিন্তু বাংলাদেশের পুলিশ সর্বসমক্ষে স্বীকার করেছেন এবং একাধিক অপারেশন চালানোর মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু খুঁজে খুঁজে বার করে মিথ্যে ধারায় মামলা দিয়ে এমনকি খুন অবধি করা হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনা কিন্তু গর্জে উঠলেন এই প্রথমবারের জন্য। কেন গর্জে উঠলেন? কেন এই সময়টিকে বেছে নিলেন? কেন এই সময়ে যে কথাগুলো বললো সেগুলো সুন্দরভাবে সার্কুলেট করা হলো? সে বিষয়ে কিন্তু একাধিক তথ্য আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই।
তবে শেখ হাসিনা কেন প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন এবং কেন তিনি এই পাল্টা দেওয়ার রাস্তায় বেছে নিয়েছেন তারও কিন্তু নির্দিষ্ট কিন্তু কারণ শেখ হাসিনার মতো পোড় খাওয়া রাজনীতিবিদ একদম ঠিক সময় এটা প্রয়োগ করেছেন বলে বলা যায়। তিনি পরবর্তীকালে বলেছেন এই হিংসাত্মক আন্দোলনে নিহত পুলিশ বাহিনীর বিধবাদের সঙ্গে কথা বলেছেন পরবর্তীকালে শেখ হাসিনা। তিনি বলেছেন আমি দেশে ফিরবো, আমাদের শহীদদের প্রতিশোধ নেব, আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে, প্রায় 450 থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে, থানা লুট করেছে হামলাকারীরা, এমনকি মহিলা পুলিশ অন্তঃসত্ত্বা কনস্টেবলদেরও ছাড়েননি এই ঘাতকরা, যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিন রাত পরিশ্রম করে তাদেরই হত্যা করেছে মোহাম্মদ ইউনূস সরকার। অর্থাৎ দিনের পর দিন যেভাবে পুলিশ কর্মীদের উপর বল প্রয়োগ করে মিথ্যে ধারায় তাদেরকে ফাঁসানো হয়েছে তাও কিন্তু শেখ হাসিনা জানেন। জাতিসংঘের ওই 6 নম্বর চ্যাপ্টারের রিপোর্টের কথা মনে আছে, যেখানে পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূস এই সরকারকে তীব্রভাবে কষাঘাত করেছিলেন ইউনাইটেড নেশনের পর্যবেক্ষকরা। বলেছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি সময় একটি মেয়ের স্তনের টাচ করা হয়, বিভিন্ন গোপনাঙ্গে স্পর্শ করা হয়, তাও কিন্তু মেয়েটি থানায় থানায় গিয়েও তার কেস কিন্তু রেকর্ড করতে পারেনি। এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যর্থতা। এরকম একাধিক নজির কিন্তু ইউনাইটেড নেশনের এই রিপোর্টে কিন্তু ভরিয়ে দেওয়া আছে, যা কিন্তু ব্ল্যাক আউট করেছে অন্তর্বর্তীকালীন এই ইউনূস সরকার, এবং বাংলাদেশের মিডিয়া কিন্তু সেগুলো প্রচার করে না। আর প্রচার করে না জেনেই এবার শেখ হাসিনা এমন কিছু কথাবার্তা বলেছেন যেগুলো ইচ্ছে না থাকলেও এই বাংলাদেশের মিডিয়াকে কিন্তু প্রচার করতে হচ্ছে। অর্থাৎ এক ঢিলে দুটো পাখি মেরে দিয়েছেন শেখ হাসিনা। নিজের কথা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং নিজে যে পাল্টা ফিরে আসার লড়াই করতে চান সেটাও কিন্তু মানুষের মধ্যে, আরো স্পেসিফিক্যালি বললে আওয়ামী লীগের একদম নিচু তলার কর্মীদের কিন্তু তিনি বুঝিয়ে দিতে চাইছেন। দেখুন, আওয়ামী লীগকে আপনার বাংলাদেশ থেকে ব্যান করতে পারেন, আমি যদি ধরেই নিই আওয়ামী লীগ সমস্ত নির্বাচন জোর করে জিতেছে, তাও কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশে এই মুহূর্তে 2 থেকে 3 কোটি লয়াল ভোটার আছে যারা শেখ হাসিনা ছাড়াও বঙ্গবন্ধুর নামে আওয়ামী লীগকে কিন্তু ভোট দেবে। তাহলে আপনারা কোন একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা মানেই সেই দলের যে আত্মা, সেই দলের যে আবেগ, সেই দলের যে এথিক্স, লয়ালিটি, সেটা কিন্তু আপনারা বাংলাদেশ থেকে মুছতে পারবেন না। শেখ হাসিনা কিন্তু জানেন, এবং জানেন বলেই দিনের পর দিন আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে তাদেরকে মনোবল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আর কেন মুখ খুললেন? প্রথমে আপনাকে বুঝতে হবে শেখ হাসিনা মুখ খুলে বলেছেটা কি। শেখ হাসিনা আন্তর্জাতিক স্তরকে অ্যাড্রেস করছেন। আপনারা কিন্তু ভাবছেন নেতা মন্ত্রী বা যারা গ্রাউন্ড লেভেল যারা আওয়ামী লীগের সদস্য তাদেরকে হিট করার চেষ্টা করছেন, সেটা তো অবশ্যই একটা কারণ। কিন্তু পাশাপাশি যদি দেখেন মোহাম্মদ ইউনূসের যে ইমেজ, মোহাম্মদ ইউনূসের যে একটা সাধু সাধু ভাব, একটা মূর্তি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে নাকি নোবেল জয়ী, এই যে একটা ভালো মানুষ, উদারপন্থী একটা মনোভাব, তা কিন্তু শেষ 6 মাসে কার্যত এই যে মুখোশ তা কিন্তু খুলে শেষ করে দিচ্ছেন শেখ হাসিনা। এবার সরাসরি তাকে সন্ত্রাসবাদী বললেন। সন্ত্রাসবাদী বলে কি করলেন? তিনি বুঝলেন এই সন্ত্রাসবাদী তকমা যখন কোনো একটা রাষ্ট্রের প্রধানকে দিয়ে দেওয়া হয় তাহলে অটোমেটিকলি আন্তর্জাতিক যে সম্পর্কগুলো এবার কিন্তু যেভাবে বাংলাদেশ বিমুখতা হয়েছিল তা কিন্তু আরো ভালোভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে। এছাড়া আমার নির্দিষ্ট কিছু কারণ মনে হয়েছে অন্তত এই শেখ হাসিনার মুখ খোলার পিছনে। দেখুন, মোদি ট্রাম্পের এই মিটিং নিঃসন্দেহে কিন্তু বড় একটা কারণ। কারণ এই ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছে বাংলাদেশের দায়িত্ব কিন্তু নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন। আর নরেন্দ্র মোদী কাকে শেল্টার দিয়েছে? শেখ হাসিনাকে। দিনের পর দিন বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য ভারতকে পাঠিয়েছে। শেখ হাসিনার নামে নাকি রেড নোটিশ জারি করেছে, একাধিক মামলা রুজু করে দিয়েছে। কোথাকার কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনাকে 17 নভেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করা হয়েছিল। কিছুই কিন্তু ভারত সরকার এটাকে মান্যতাই দেয়নি। এই যে প্রত্যর্পণ চুক্তি যেটা ভারতবর্ষকে বারবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ সরকার, দিনের শেষে আদতে সবটাই যে ভাওতাবাজি তা কিন্তু ভারত বারংবার মোহাম্মদ ইউনূসের সরকারকে বুঝিয়ে দিয়েছে। আর এখান থেকেই কিন্তু সব থেকে বড় মনোবলটা পেয়ে যাচ্ছেন শেখ হাসিনা। কালকে কিন্তু জয়শঙ্কর অর্থাৎ ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশের যে উপদেষ্টা যিনি আছেন তহিদ হোসেনের একটি মিটিং হয়। সেই মিটিংয়েও কিন্তু বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে জয়শঙ্করের কাছে সরাসরি কিছু বলতে পারেনি। অর্থাৎ বাংলাদেশের যত দাদাগিরি, বাংলাদেশের যত নিজেকে বাক প্রমাণের চেষ্টা, তা হলো বাংলাদেশের কিছু পেটোয়া চ্যানেল, কিছু মিডিয়ার সামনে। আসলে ভারতের সামনে কিন্তু তারা ভেজা বিড়াল হয়ে যান, তাও কিন্তু শেখ হাসিনা বুঝতে পেরেছেন। আর যেখানে নরেন্দ্র মোদী দিনের পর দিন শেখ হাসিনাকে আশ্রয় দিলেন, শেখ হাসিনাকে অতিথি আপ্যায়ন করে রাখলেন এবং শেখ হাসিনাকে যেভাবে পিছন থেকে ব্যাক করে প্রশ্রয় দিচ্ছেন, ঠিক সেটাও কিন্তু শেখ হাসিনা ক্র্যাশ করার চেষ্টা করছেন। যা কিন্তু একটা রাজনীতিবিদের অন্যতম প্রধান চরিত্র, যে রিসোর্সকে ব্যবহার করো, তোমার হাতে যেটা নেই সেটা ভেবো না, কিন্তু তোমার হাতে ভারতের সাপোর্টটা আছে, ভারত আর মোদীর ভালো সম্পর্কটার ফায়দা তুমি তুলতে পারো। এবং দিনের পর দিন মোহাম্মদ ইউনূসই কিন্তু হাসিনার কাজটা সহজ করে দিচ্ছেন। কারণ শেষ 6 মাসে বাংলাদেশের যেরকম অরাজকতা বাংলাদেশের মানুষ দেখেছেন, তা কিন্তু শেখ হাসিনার কাজটাকে অনেক ক্ষেত্রে সহজ করে দিয়েছেন বলে আমার মনে হয়। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড লুকে সরিয়ে পল কাপুরকে দায়িত্ব দিয়েছেন দক্ষিণ এশিয়ার পলিটিক্সকে সামলানোর জন্য। আর এই পল কাপুরকে
পল কাপুর হলো হিন্দু ভারতীয় একজন, যিনি আবার অত্যন্ত প্রো মোদী ভক্ত এবং পাকিস্তান এবং ইসলামের এই জিহাদ বিরোধী। শেখ হাসিনা বুঝেছেন এই পল কাপুর যদি ঠিকঠাক ভাবে এখানে ব্যাটিং করেন তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের দিন শেষ হয়ে যাবে। অর্থাৎ যেভাবে ডোনাল্ড ট্রাম্প ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সরিয়েছেন, ঠিক সেভাবে মোহাম্মদ ইউনূসকেও কিন্তু বাংলাদেশের মসনদ থেকে সরতে হবে। কারণ এই বাংলাদেশের রাজনীতিতে জামাতের উত্থান কোনোভাবে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো প্রগতিশীল দেশ স্বীকৃতি দেবে না। এবং এই সময় শেখ হাসিনার এই ধরনের বার্তা নিঃসন্দেহে ফিরে আসার একটা কিন্তু আমার মনে হয় কাহিনী রচনা করার একটা অঙ্গীকার বলে আমার মনে হচ্ছে। তবে যারা এই ভিডিও দেখছেন, একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের ভিউজ নাকি অনেকের থেকে কমে গেছে, কারণ আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনাদের কাছে যাচ্ছে না। অনেকে আমাদের চ্যানেলকে রিপোর্ট মেরে দিয়েছেন, একাধিক হোয়াটসঅ্যাপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে দিনের পর দিন। তাই ভিডিও যদি একটু শেয়ার করেন তাহলে এই কথাগুলো লোকের কাছে যাবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে আপনারাই বাঁচাতে পারেন। তাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এবং যদি আপনারা কমেন্ট করেন তাহলে চ্যানেলের রিচটা আরো একবার আপনাদের কাছে ফিরে আসবে এবং এই কথাগুলো অন্তত ইউনূসের দালাল এবং ভারত বিরোধী কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া ভীষণ মাত্রায় দরকার বলে আমার মনে হয়। পরবর্তীকালে শেখ হাসিনা কি দেখেছেন? শেখ হাসিনা দেখেছেন মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা ব্যবহার করেছেন ডেভিল হান্ট শুরু করে। এই ডেভিল হান্ট শুরু করা মানে তিনি যে আসলে আওয়ামী লীগ নেতা কর্মীদের ধরো এবং জেলে ভরো, এইটা কিন্তু শেখ হাসিনা বুঝে গেছেন। ফলে শেখ হাসিনা এবার প্রতিশোধ নেওয়ার কথা বলছেন। এতে পুলিশ প্রশাসন চাপে থাকবে এবং যেভাবে পুলিশ প্রশাসনকে কার্যত ইচ্ছার বিরুদ্ধে কাজ করা হচ্ছে, ঠিক সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের পাশে থাকা মানে এই মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু আস্তে আস্তে আইনের যে বলয় তৈরি করার চেষ্টা করছেন, সেই বলয়ে কিন্তু নিজেই একা এবং কোণঠাসা হয়ে যাওয়ার চেষ্টা করার একটা পরিকল্পনা কিন্তু শুরু হয়েছে। ফলে একদিকে সমন্বয়করা চাপ বাড়াচ্ছেন, একদিকে নতুন দল তৈরি হয়ে গেছে, একদিকে বিএনপির মতো দল তাদের পাশে নেই। লড়াইটা শুধু জামাতকে নিয়ে এবং পাকিস্তানকে নিয়ে। তার পাল্টা হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কূটনীতির সঙ্গে আপনাকে লড়তে হবে, নরেন্দ্র মোদীর কূটনীতির সঙ্গে আপনাকে লড়তে হবে। ব্যবসা বাণিজ্য ট্রেড ভারতের সঙ্গে ভালো করতে গেলে ভারতের সঙ্গে সম্পর্ক আপনাকে ভালো রাখতে হবে। অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু জাতাকলে ফেসে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তার ইঙ্গিত কিন্তু কালকেই অলরেডি তিনি দিয়েছেন যে 7 সিস্টার্সকে নিয়ে তিনি পজিটিভ কথা বলে ভারতকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করেছেন। যদিও আমার মনে হয় ইটস টু লেট, অর্থাৎ অনেকটা দেরি হয়ে গেছে। যে 7 সিস্টার্সকে তিনি কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই 7 সিস্টার্সকে নিয়ে ভারত আর আপনার সঙ্গে অন্তত ব্যবসা করবে না, তা কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট। আর এখানেই শেখ হাসিনা বলছেন আমি ফিরে আসবো, আমি প্রতিশোধ নেব। আর উল্টো দিকে মোহাম্মদ ইউনূস হয়তো প্রেস কনফারেন্সে বলবে আমরা ভারতকে রিকোয়েস্ট করছি হাসিনা যেন চুপ থাকেন। আর হাসিনা একের পর এক মুখ খুলে মোহাম্মদ ইউনূসের ঘুম উড়িয়ে দিচ্ছেন সেই ভারতে বসেই। অর্থাৎ মোদী ট্রাম্পের এই ধরনের মিটিং 6 মাস যেতে না যেতেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানান প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে। গত 13ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ার, এই রাজ্যটির পার্লামেন্টে একটি রেজুলেশন পাস হয়েছে। কি সেই রেজুলেশন? সেটি হচ্ছে বর্তমান সরকারের সময়ে যে হত্যা, খুন কিংবা মব জাস্টিস হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে, এগুলোর বিরুদ্ধে তদন্ত করার জন্য এবং তদন্তপূর্বক মার্কিন কংগ্রেস, হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যাতে ব্যবস্থা নেয় সে বিষয়ে এই রেজুলেশনটি পাস হয়েছে। এবং সেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেট দলীয় সদস্যরা তারা সবাই অকণ্ঠ সমর্থন জানিয়েছে। যদি বলি যে কত ভোটে এটি পাস হয়েছে, পক্ষে ভোট দিয়েছেন 328 জন আর বিপক্ষে 41 জন। এই রেজুলেশনে বলা হচ্ছে বা প্রস্তাবে বলা হচ্ছে হোয়াইট হাউস, কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কর্তৃক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার এবং বাড়িঘর যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। যে হিংসাত্মক আচরণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এখানে বলা হচ্ছে ইসলামিক মৌলবাদীদের উস্কানিতে ধর্মীয় সংখ্যালঘু নিধন, ধর্মীয় উপাসনালয় ধ্বংস, বঙ্গবন্ধু বা দেশের জাতি জনকের বাড়ি গুড়িয়ে দেওয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রথিতযশা সাংবাদিকদের হেনস্থা, গ্রেপ্তার এবং খুন করা, মাজারে হামলা, অগ্নিসংযোগে এসব কিছু ধ্বংস করা, এমনকি 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশের স্বাধীনতা, সেই ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে।
এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দমনপীড়ন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন মন্ত্রী, এমপি, রাজনীতিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি শত শত পুলিশ অফিসারকেও হত্যার ঘটনা ঘটছে এবং এখনো পুলিশের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনা ঘটছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে গোটা বাংলাদেশে। এটি যে শিরোনামে এই রেজলিউশনটি এসেছে তা হচ্ছে urging the United States government to investigate allegations of abuse of minorities, especially Hindus, Buddhists, Christian and other religious minorities by the interim government of Bangladesh. সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। ভারতের পক্ষ থেকে নানান ধরনের অপপ্রচার চালানো হয়েছে, সেটিও আমরা স্বীকার করি। আবার সংখ্যালঘু নির্যাতন যে হচ্ছে না সেটাও নিশ্চয়ই আমরা মনে করি না, এবং সেগুলো আমি বারবার বলছি যে 5 আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে, সেই হিসেবে সংখ্যালঘু হিসেবে যাদেরকে আমরা উল্লেখ করি, যদিও আমি সংখ্যালঘু শব্দটার সঙ্গে একমত পোষণ করি না, যাই হোক, হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষদের উপরে এইভাবে আক্রমণ করা হয়েছে, তাদেরকে ধরে নেওয়া হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে তারা জড়িত। কিন্তু ভারত নিশ্চয় যেভাবে প্রচার করেছে আমি এখনো পর্যন্ত সেটির সঙ্গে একমত নই। যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, সেনাবাহিনী চট্টগ্রামে গণহত্যা চালিয়েছে, রাজধানী ঢাকাতে লাশের পর লাশ ছড়িয়ে রয়েছে, নিশ্চয়ই এ ধরনের প্রমাণ কেউ দিতে পারবেন না। তবে নির্যাতন তো সংখ্যালঘুরা সবসময় হয়ে থাকেন। এখন বিষয়টি হচ্ছে যে এই যে রেজলিউশনটা পাস হয়েছে এটি কতটা গুরুত্ব বহন করে, কতটা গুরুত্ব রয়েছে। অনেকের কাছে মনে হতে পারে যে এটি একটি স্টেট পার্লামেন্টে উত্থাপিত যে প্রস্তাব, সেটিতে আর ফেডারেল গভর্নমেন্ট কতটুকুই বা কর্ণপাত করবে। হতে পারে, যারা এমনটি মনে করছেন হতে পারে, কিন্তু আমাদের বিবেচনায় রাখা দরকার মার্কিন যে 50টি স্টেট রয়েছে সেখানে যদি আরো একাধিক স্টেটের পার্লামেন্টে এই ধরনের আলোচনা ওঠে এবং এই ধরনের প্রস্তাব পাস হয়, সেগুলো যখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট বা মার্কিন কংগ্রেসের কাছে যাবে, নিশ্চয়ই তারা গুরুত্ব দিয়ে দেখবে। অনেকে এও বলতে পারেন যে গত 13ই ফেব্রুয়ারি বৈঠকের পরে সংবাদ সম্মেলনে যেভাবে ট্রাম্প নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের বিষয়টি ছেড়ে দিলেন এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের গুরুত্বই দেননি, এমনটি যারা মনে করেন, সেক্ষেত্রে বলছি এর উল্টোটাও হতে পারে। এটা ডোনাল্ড ট্রাম্প ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে গেছেন, কিন্তু যেই তুলসী গ্যাবার্ডের বিষয়ে কথাবার্তা হচ্ছে, মার্কিন গোয়েন্দা প্রধান বা পরিচালকের দায়িত্বে রয়েছেন, তিনি অসম্ভব ক্ষমতাশালী। এটি তাদের মাধ্যমে একটা মেকানিজম করে তারা এইভাবেই এগোচ্ছে যে যুক্তরাষ্ট্র সরাসরি এর মধ্যে ইনভলভ হতে চাচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেভাবে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে রেজলিউশন আকারে, সেইগুলোতে মার্কিন ফেডারেল গভর্নমেন্ট ধীরে ধীরে অ্যাকশনে যেতে পারে বা যাবে, এমনও তো হতে পারে। অতএব আমরা বলতে পারি না যে এটি খুব গুরুত্বপূর্ণ, আবার একেবারেও উড়িয়ে দিতে পারি না। এবং প্রথমে যে বলছিলাম যে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে বা হয়েছে 6 মাসের মধ্যেই, যে রিপোর্টটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের পক্ষ থেকে দেওয়া হলো যে জুলাই আগস্ট অভ্যুত্থানে এবং 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরে 15 আগস্ট পর্যন্ত তারা তো এই প্রতিবেদনটি করেছে সব ধরনের ঘটনা নিয়ে, সেখানে কিন্তু 5 আগস্টের পরে কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আলাদাভাবে হিসাব দেওয়া হয়নি। বলা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান বা আন্দোলন থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষ নিহত হয়েছেন, এবং তারা এর পুঙ্খানুপুঙ্খ বিচার চান। মানবাধিকার হাই কমিশন যদি চাইবেই, তাহলে 5 আগস্টের পরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদেরকে কারা হত্যা করলো, তাদের বিচারটি কোন প্রক্রিয়া হবে। এবং অবশ্যই জুলাই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার দায়ভার, এর মধ্যে কি ষড়যন্ত্র আছে না আছে সেটা অন্য বিষয়, অন্য বিতর্ক, কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে তো অবশ্যই নিতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই দাঁড়াতে হবে, কোনো ভুল নেই।
আমরা কথা বললেই যার পক্ষে যে অংশটুকু যায়, আমি দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা নিজেদের মতো করে ধরে নেন। যদি নিজেদের বিপক্ষে যায়, আমাদের কথাগুলো তারা অন্যভাবে ট্রিট করেন। দেখুন, আমরা এইভাবে দিনের পর দিন চলে আসছি। গত আড়াই দশকে 90-এর পর থেকে এই চর্চাটি আমাদের মধ্যে প্রচন্ড রয়েছে। আমরা মনে হচ্ছে কেউ নিরপেক্ষতার জায়গা থাকতে পারছি না। আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে পার্টিজান, কোনো না কোনো পক্ষে হয়ে কথা বলতে হবে। আমরা যতদিন না পর্যন্ত এখান থেকে বেরিয়ে আসতে না পারবো, যতই কথিত বিপ্লবের কথা বলুন, যতই গণ অভ্যুত্থানের কথা বলুন, যতই ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্তির কথা বলুন, কিছুই হবে না। নতুন নতুন করে স্বৈরাচারের আবির্ভাব হবে, নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। এবং এটুকুও জানিয়ে রাখি, হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, তারাও কিন্তু গত কয়েকদিন আগে একটি কড়া বিবৃতি দিয়েছে। বর্তমান সরকারের সময় যে মানবাধিকার লঙ্ঘনগুলো ঘটছে, বিশেষ করে অপারেশন ডেভিল হান্টের নামে যা হচ্ছে, সেটির বিষয়ে তারা খুবই সতর্কতার সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ভারতের কাছে আছে, তো এটা কি পসিবল? দর্শক বন্ধুরা, মেন পেজটা হচ্ছে আপনার, বা মেন টুইস্টটা হচ্ছে এখানে ভারত প্রেজেন্টেশন করে যে আপনার শেখ হাসিনা বা তার দলের উপরে কিংবা তার উপরে একটা জঙ্গি হামলা করে বাংলাদেশের মৌলবাদী কিংবা বেশ কিছু বর্তমান পাকিস্তান থেকে আসা কিংবা পাকিস্তানের পরামর্শ নিয়ে একটা জঙ্গি হামলা ঘটনা হয় বাংলাদেশে আপনার জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। এবং শেখ হাসিনাকে শেষ পর্যন্ত তার নিজের জানের নিরাপত্তার কথা চিন্তা করে কি বাংলাদেশের সামরিক বাহিনী, সেনাবাহিনী ভারতে কি তাকে নিয়ে আসে বা তাকে প্রদান করা হয় বা তাকে আপনার সেফ ভাবে বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়া হয়। তো এভাবে কি আপনার প্রেজেন্টেশন করা হয়। এখন মূল টুইস্টটা হচ্ছে যে তাহলে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে বা তিনি যদি রিজাইন দিয়ে থাকে, তার রিজাইন লেটারটা কোথায়? একটু ক্যাচ করবেন। তিনি যদি রিজাইন লেটারটা দিয়ে থাকে, তাহলে তার রিজাইন লেটারটা কোথায়? বাংলাদেশের আপনার রাষ্ট্রপতির কাছে থাকার কথা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এই লেটারটা থাকার কথা, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু ডিরেক্ট বলে দিলেন যে আমার কাছে এই রিজাইন লেটার নাই। অবশ্য তার কাছে নাও থাকার কথা, কারণ তিনি যখন নাকি আপনার ইয়ে থেকে কি বলে ভবন থেকে তিনি চলে যান, তখন কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ছিল না। হ্যাঁ, তো তার কাছে না থাকারই কথা। বা আমরা কিন্তু এরকমও শুনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এই রিজাইন লেটারটা পাঠিয়ে দেওয়া হয়েছে। কার মাধ্যমে পাঠাইছে এটাও কিন্তু উঠে আসে নাই, কিংবা এই প্রসঙ্গে কোনো ধরনের কোনো কথা আসে নাই। তো ভারত আসলে বিষয়টা এইভাবেই আপনার এক্সপ্লেন করে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সেই মিটিং এ। বা তারা আরো এইভাবে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের সাথে আরো একটি মিটিং হতে যাচ্ছে এই প্রসঙ্গে, যে বাংলাদেশে জুলাই মাস থেকে কোঠার নামে যে একটা জঙ্গি হামলা হইল, তোমরা কি করলা? তোমাদের প্রধানমন্ত্রীকে আমাদের ভারতে পাঠাই দিলা, তোমরাই পাঠাইলা। তো তাহলে তোমরা বলতেছো যে উনি রিজাইন করছে, তাহলে রিজাইন লেটারটা কোথায়? এটা তো ডোনাল্ড ট্রাম্পও দেখতে চাবে। যখন নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি আপনার এই ধরনের কথা বলে নরেন্দ্র মোদী, তখন তো ডোনাল্ড ট্রাম্পের মাথা তো বিষয়টা ক্যাচ করবে। আসলেই তো রে ভাই, একজন বৈধ প্রধানমন্ত্রীকে কিভাবে এভাবে মনে করেন পাঠাই দেয়, আর জানের নিরাপত্তার কথা চিন্তা করে ভারত তাকে আশ্রয় দেয়। তাহলে রিজাইন লেটারটা কোথায়? আমরা বাংলাদেশের কোনো মানুষ কিন্তু এখন পর্যন্ত এটা দেখি নাই, কিংবা কোনো মিডিয়ার সামনে এখন পর্যন্ত প্রেজেন্টেশন করা হয় নাই। আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি পর্যন্ত বলছে যে কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে কিংবা তিনি পদত্যাগ করছে। তাহলে তার পদত্যাগ পত্রটা কোথায়? শাহাবুদ্দিন চুপ্পুর কাছেও নাই, আপনাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতির কাছে থাকার কথা, তার কাছেও নাই। তো আছে কার কাছে? কারো কাছে নাই। দর্শক বন্ধুরা, এখন আসুন যে ভারত কেন বলল যে বাংলাদেশে আপনার জঙ্গি হামলা হইলো, কেন বলল না যে আপনার বাংলাদেশে কোঠা নিয়ে বা সরকারি একটা জব নিয়ে আপনার এই আন্দোলনটা হয় বা সেখানে আপনার শেখ হাসিনার পতন ঘটে? কেন ভারত এই প্রসঙ্গে কথা বলো না? এটার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান।
এই সরকার যখন আপনার গঠিত হয়, এই সরকার কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কিন্তু হয় নাই। এটা হচ্ছে তাদের নিজের স্পষ্ট বক্তব্য। আপনার অন্যতম একজন সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের কি একটা টিভি চ্যানেল যেন একটা টক শোতে তিনি কিন্তু এই কথাটা কিন্তু তুলে ধরে যে আমরা যদি বাংলাদেশের সংবিধান মেনে এই আন্দোলনটা করার চেষ্টা করতাম তাহলে কিন্তু এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পতনটা করা সম্ভব ছিল না। এটা কিন্তু আপনার স্পষ্ট কিন্তু উঠে আসে, কিংবা আমরা সেটা পরে জানতে পারি হোয়াটসঅ্যাপে। এখন আসুন যে এই যে ভারত আপনার এক্সপ্লেন করলো যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশের সংবিধান মেনে আপনার এই আন্দোলনটা হয় নাই, বা বাংলাদেশের এই কোঠার নামে ভিত্তি করে যে সমস্ত জঙ্গিবাদীরা কিংবা মৌলবাদীরা অনবরত বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা প্রতিনিয়ত চালাচ্ছে বা চলমান, এটাকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, কিংবা বাংলাদেশটাকে আপনার দ্বিতীয় আফগানিস্তান বানাতে চায় এই জঙ্গিবাদীরা। কেন বললো? আপনি যদি দেখেন, বা আপনার ডোনাল্ড ট্রাম্প যদি এটাকে আপনার বাইনি চান্স ভাই জাতিসংঘ থেকে কিংবা আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যদি কোনোভাবে এটা ইনকোয়ারি করে যে ভারতের যে বক্তব্য কি যে শেখ হাসিনা রিজাইন থেকে শুরু করে আপনার তারপর শেখ হাসিনা যে কোঠার নামে যে আন্দোলনটা হয়, যখন নাকি দেখবে যে তদন্ত করে, বা যদি বাইনি চান্স করে যে ভাই টোটালি নাই, মানে কোঠার নামে এখানে কোনো ছিটাফোটাও নাই, তখন কি ঘটবে কল্পনা করতে পারেন আপনি? হ্যাঁ, কল্পনা করতে পারেন কি ঘটবে? ভারত মার্চের মাসে শেখ হাসিনাকে সত্যি কি ফিরিয়ে দিবে? আপনার এই বিষয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে ভারত তারা আরো জানায় যে বাংলাদেশের সেনা প্রধান তার সাথে আরো একটু যে বললাম যে মিটিং করবে, এই প্রসঙ্গে কথা বলবে যে আমরা তোমাদের প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে চাই, তোমরা কিভাবে এটাকে করবা, গ্রহণযোগ্য করবা, কিংবা তোমরা যদি এটাকে গ্রহণযোগ্য না করো তাহলে মানে এরকম শোনা গেছে যে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে চেঞ্জ করে দিবে। আমাদের বাংলাদেশের সেনা প্রধানে যে আপনার ওয়ার্কার আছে, সেই ওয়ার্কার থাকবে না, অন্য কোনো ওয়ার্কার আপনার নিয়োগ দেওয়া হবে আমেরিকার নির্দেশে। এটাও কিন্তু পসিবল, কারণ ভারত আর হচ্ছে আপনার কি বলে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক কিন্তু অতুলনীয়, আর ডক্টর ইউনূসের সাথে কি পুরো বাস খাওয়ার মতো একটা সম্পর্ক, তাই না? অন্যদিকে ভারতের এবং বাংলাদেশের সীমান্ত দিকে অনেকে হয়তো জানেন না, বিভিন্ন প্রস্তুতি চলতেছে, বিভিন্ন প্রস্তুতি যুদ্ধের ক্ষেত্রে, মানে যে কোনো কিছু একটা হতে পারে আপনার রাফাইল আপনার যে জেটটা আছে এটার মাধ্যমে আসতে পারে, ইন্ডিয়ার যত আপনার বাহিনী আছে সমস্ত বাহিনী প্রোটোকলের মাধ্যমে কি আপনার বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসতে পারে, কিংবা আপনার সীমান্ত দিয়েও আসতে পারে। তো এটার জন্য ভারত কি আপনার যেখানে আগে 500 সেনা ছিল বা ছিল আপনার ফোর্স ছিল, সেখানে আপনার হাজারের থেকেও আরো হাজার কি বাড়িয়ে দিচ্ছে, কিংবা যেখানে ধরুন এক্সাম্পল 100টা গান ছিল সেখানে কি আরো 500 গান, মানে আপনার 4 থেকে 5 গুণ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন মনোকার সীমান্তরে ভারত বাংলাদেশের। কল্পনা করতে পারেন আপনি কি হতে যাচ্ছে বাংলাদেশে? কল্পনা করতে পারেন? এখন আসুন 26শে মার্চ শেখ হাসিনা যদি অরিজিনালি আপনার বাংলাদেশে আসে কিংবা আসার একটা প্রস্তুতি শোনা যায়, আমি বলি ভারত কি করবে না করবে সেটা আমি জানি না, তবে আমি এতটুকু বিশ্বাস করি যদি শেখ হাসিনা একটা মেসেজ ড্রপ করে যে আমি 26শে মার্চ এক্সাম্পল আমি বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শাহজালাল বিমানবন্দর, আমি এই বিমানবন্দরে নামবো, কল্পনা করতে পারেন? ওইখানে না হইলো কমসে কম 1.5 থেকে 2 কোটি, আমি বিশ্বাস করি 1.5 থেকে 2 কোটি ভাই আওয়ামী লীগ কর্মীরা যাবে 100%। আমাদের বাংলাদেশে আরো একটি বিষয়, সেটি হচ্ছে অন্য কোন দলের ভিতরে এই অ্যাক্টিভিটিসটা নাই, যে অ্যাক্টিভিটিসটা কিংবা দলের জন্য বা আরেকজনের জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত, সেটি হচ্ছে একমাত্র দল আপনার আওয়ামী লীগ। এই দলের ভিতরে যে অ্যাক্টিভিটিস, এই দলের ভিতরে যে মানে একে অন্যের জন্য জান দিয়ে দেওয়া, এই যে একটা সম্পর্ক, এটা আপনি আর বাংলাদেশের বিএনপির ভিতরে মানে ছিটা ফোটাও নাই, কোন দলের ভিতরে নাই। এটাই হচ্ছে আওয়ামী লীগের অন্যতম একটা শক্তি, আপনি কল্পনা করতে পারবেন না। তো সেই 1.5 থেকে 2 কোটি মানুষ যদি বাহিনী চান যায়, কল্পনা করতে পারবেন আপনি? এই আপনার যে এই সরকার আছে কোনো কিছু ছিঁড়তে পারবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবেন না। এখন দেখার বিষয় হচ্ছে যে 26শে মার্চ শেখ হাসিনা কি আপনার অরিজিনালি ভারতের যে আপনার রাফাইল যে আপনার জেট আছে এটার মাধ্যমে কি আসতেছে,
বা এটার মাধ্যমে প্রোটোকলের মাধ্যমে কি বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে কি ফিরতেছে? আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।